পাওয়ারফুল একটা ক্ষমতার অবসান হলো, জুলুমের অবসান। আমরা কিছু পয়েন্ট নোট করে আমাদের জীবনের ডায়েরিতে আর মেমোরিতে রেখে দিব। যদি আমিও এমন হয়ে যাই তাহলে আমার পতন হতেও সময় লাগবে না। এক নম্বর, সর্বপ্রথম আজকে আমি বুকে হাত দিয়া বলি, আপনারাও বলতে পারবেন, গত 1, 2, 3 তিনটা নির্বাচন গেছে। কোন নির্বাচনে আপনারা নিশ্চিন্ত ভাবে, নিরাপদ ভাবে, মন খুলে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন কেউ? সবাই বলেন। ভোটের অধিকার কেড়ে নেওয়ার এই যে জুলুম, এটা মানুষের ভিতরে একে একে একদিন করতে করতে ক্ষোভের জমা হয়েছে। এক নম্বর, তারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সামনে যারা আসবেন তারাও যদি এমনই করেন, আমরা যদি ভোট না দিতে পারি তাহলে লাথি দিব। কথা বলেন না কেন? এক নম্বর, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। 2 নম্বর, বাক শক্তির বা মতামতের স্বাধীনতাকে তারা সম্পূর্ণ হরণ করেছিল। কথা বলেন। আপনি চায়ের দোকান থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, মসজিদ থেকে নিয়ে মন্দির পর্যন্ত, বাজার বলেন, ফ্যামিলির সামনে বলেন, রাস্তাঘাটে বলেন, বাসে বলেন, কোথায় কি মন খুলে একটা অনিয়ম, একটা দুর্নীতি, একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ দূরের কথা একটু আলোচনা করতে পেরেছেন? যেখানে আলোচনা হয়েছে আপনাকে তকমা লাগিয়ে দিয়েছে, এটা রাজাকার। এটা রাজাকার। যেই শব্দ দিয়ে এতদিন আমাদেরকে দমিয়ে রাখছেন, যেই শব্দ দিয়ে এতদিন আমাদেরকে দুর্বল করে রাখছেন, আমার আল্লাহ সেই শব্দ আপনাদের মুখ থেকে বের করে এর মাধ্যমে আপনাদের পতন ঘটিয়েছে। সাদেকি মানুষ আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলি। এই ডিভাইড, এই বিভাজন তৈরি করে মুষ্টিময় মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদেরকেও আপনারা আঘাত করেছেন। কথা বলে ঠিক কিনা? মুক্তিযোদ্ধারা এমন বাংলাদেশ চাইছিল না যে স্বঘোষিত রাজাকার তৈরি হবে। রাজাকার বলে বলে যখন রাজাকার শব্দটাকে এমন ভাবে অপপ্রয়োগ করলেন, এখন সারা বাংলাদেশে আওয়াজ শুধু রাজাকার রাজাকার। এটা তো মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জাজনক। আপনারা মুক্তিযোদ্ধাদের দুশ্মন। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইরা, এই জন্য যে যে মতে, যে যে আদর্শের, যে যে নীতি, যে যে দলের, তার মত প্রকাশ করা, তার বাক স্বাধীনতার পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে। এটা আমরা এতদিন পাই নাই। এটা হলো পতনের 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো সীমাহীন দুর্নীতির। আমরা একটা দীর্ঘ পথ দেখলাম, এই পথে দুর্নীতি হতে চলেছে চলেছে চলেছে, ওটা কন্টিনিউ হয়েছে, কখনো বাধাগ্রস্ত হয় নাই। আরে ভাই, গোপালগঞ্জে এক ছাত্র সংগঠনের একটা জেলার দায়িত্বশীল, সে 2000 কোটি টাকা বিদেশে পাচার করে ধরা পড়েছে। আপনারা কি কল্পনা করতে পারেন, গাজীপুর জেলার একজন সভাপতি যদি 2000 কোটি টাকা পাচার করে দুর্নীতিতে ধরা পড়ে, তাহলে কেন্দ্রীয় কমিটি, অমুক কমিটি, তমক কমিটি, অমুক নেতা, অমুক এমপি, অমুক মন্ত্রীরা কি পরিমাণ দুর্নীতি, এটা আমরা বলবো কেন? সাবেক প্রধানমন্ত্রী নিজে বলেছেন, আমার চাপরাশি, আমার বাড়ির, আমার বাসভবনের যে কাজের লোক ছিল, সে 500 কোটি টাকার মালিক। সবাই বলেন না? সে কি রিক্সায় বাসে চলতো? তিনি বলেছেন, আমরা তো জানি না, তিনি বলেছেন হেলিকপ্টারে সে চলে। তাহলে দুর্নীতির যে একটা টিম ছিল, এই টিমের সর্বকনিষ্ঠ সদস্য যে রিজার্ভ বেঞ্চে বসা ছিল, মাঠে এখনো নামে নাই, সে এখনো বাসার কাজের লোকই ছিল, সে যদি 400 কোটি টাকার মালিক হয়ে যায়, সে যদি হেলিকপ্টার ছাড়া না চলে, তাহলে এর উপরে তার উপরে তার উপরে তার উপরে তার উপরে সর্বোচ্চ নিয়ে যারা বসে আছে, এদের টাকার পাহাড়ের পরিমাণ কি হতে পারে বাংলাদেশের জনগণ সহজেই অনুমান করতে পেরেছে। কথা বলে ঠিক? এটা ছিল 3 নম্বর পয়েন্ট। দুর্নীতিতে কি যে আমরা তো নাম্বার 1 ছিলাম, এখন আমরা নিজেরাই নিজেদের সাথে প্রতিযোগিতা করছি। আমরা 1 নম্বর থেকে আরো বেশি মার্ক পাই, কিভাবে 1 নম্বর হতে পারি, দীর্ঘদিন এই চর্চা হয়েছে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর, প্রশাসন ও দলীয়করণ।
প্রশাসন ও দলীয়করণের যে কি হিড়িক পড়েছিল প্রশাসন, আজকের প্রশাসন আপনাদের জন্য আমাদেরও মায়া হয়। আপনাদেরও পরিবার আছে, আপনাদেরও বাচ্চা কাচ্চা আছে। আপনাদেরকে যখন পানিতে চুবিয়ে মারা হয়, সিরাজগঞ্জে যখন আপনাদের থানা পুড়িয়ে দিয়ে আপনাদেরকে মারা হয়, আপনাদেরকে যখন নির্মম ভাবে হত্যা করে, তখন আপনারা যেমন মায়া কান্না করছেন, আপনাদের পরিবারের জন্য যেমন আমাদের মায়া হয়। দীর্ঘ 17টা বৎসর আপনারা অন্যের গোলামি করে, অন্যের অর্ডার পালন করতে গিয়ে, চাকরি বাঁচাইতে গিয়ে এমন হাজার নয় লক্ষ জনতার পরিবারকে কান দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? প্রশাসন এই নোংরা খেলা এতদিন খেলছে, কিন্তু আমরা এখনো বলছি প্রশাসনের সাধারণ সৈনিকরা নির্দোষ। এর অনেকটা বাধ্য হয়ে সে কাজগুলো করেছে, তারা নিজেরাও স্বীকার করেছে। তারার উস্তাদ যারা ছিল, তারা দায়িত্বশীল যারা ছিল, কমান্ডের উপরে যারা ছিল, এদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থাপনায় সাজা নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রশাসন, পুলিশ বলেন আর যে কোনো বাহিনী বলেন, এগুলা হলো জনগণের বন্ধু। কিন্তু জনগণের বন্ধু কথাটা বিপ্লবরা আর ডিবি হারুনের মতো আর বেনজিরের মতো লোকেরা এমন ভাবে প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, মনে হয়েছে বাংলাদেশের জনগণ এর একমাত্র দুশ্মন হলো প্রশাসন। কথা বলে ঠিক। ব্যতিক্রম সব জায়গায় ছিল, কিছু মানুষ ভালো ছিল, কিন্তু তাদের অপকর্মে এতটাই দূষিত হয়ে গিয়েছিল, পুলিশের নাম শুনলে ছোট্ট বাচ্চাও এখন পুলিশে গিয়ে লাথি মারে, কিল ঘুষি দেয়। কথা বলে ঠিক কিনা? ছোট বাচ্চাও কুকুরের মতো, কুকুর ডাকার মতো বিস্কিট হাতে নিয়ে বলে আয় কুকুর নে নে নে। এটা কিসের লক্ষণ? কেন আপনাদের এই অধপতন হলো? সেনাবাহিনী যখন বুঝতে পারলো, প্রথম ধাক্কায় যখন ছাত্রদের সাথে তাদের গোলাগুলি হলো, তখন সেনাবাহিনীর জওয়ানরা বুঝতে পেরেছে আমাদের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা জনতার দুশ্মনে পরিণত হচ্ছি, আমাদের প্রতি যে আস্থার বিশ্বাস ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন সেনাবাহিনী নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের হাইকমান্ডকে জানিয়েছে আমরা জনতার মুখোমুখি দাঁড়াতে পারবো। আপনারা কেন সেটা পারলেন? সেই তো পারছেন, শেষ বেলায় গিয়ে বলছেন আমরা আর পারছি না। শেষ বেলায় গিয়ে বলছেন আর পারছি না, সেটা আরো 2 দিন আগে কেন বললেন না? একদিন আগেও যদি পুলিশ ভাইয়েরা বলতো যে আমরা জনগণের ছাত্রের বুকে গুলি চালাতে পারবো না, আমরা আর পারছি না, তাহলে সেনাবাহিনীকে যেমন আজকে কুলে নিয়ে মানুষ যেমন উল্লাস করছে, পুলিশ প্রশাসনের পিছনে সব কুকীর্তি ভুলে গিয়ে পুলিশ ভাইদেরকে মাথায় নিয়ে নাচতো। কথা বলে ঠিক কিনা? সেই সুযোগ আপনারাও হাতছাড়া করেছে। সুপ্রিয় ভাইয়েরা, 5 নম্বর, খাদ্যের মূল্য। আপনারা দেখেন, নোট করেন কি কি কাহিনী, কি কি কারণে আমাদের পতন হলো, জালিমের পতন হলো। খাদ্যের দুর্নীতি আর ভেজাল, আর খাদ্য সংকট, আর বাজার মূল্যের ঊর্ধ্বগতি, এটা সারাটা বছর আমরা ভোগ করেছি। বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন শ্রেণী, সামান্য আয়ের মানুষ যারা, এরা সংগ্রাম করেছে খানা খাইতে। স্বাধীন দেশে খানা খাওয়ার জন্য সংগ্রাম করতে হয়েছে। উপরন্তু যখন দায়িত্বশীলদেরকে আর্জি জানানো হয়েছে, যখন তাদের কাছে খাদ্যের দুর্নীতি দমন, মূল্য নিম্নকরণের জন্য আবেদন করা হচ্ছে, বিভিন্ন সময় পেঁয়াজের সংকট, মরিচের সংকট, এটার সংকটের কথা বলা হয়েছে, বিনিময়ে আমরা এর প্রতিকার তো পাই নাই, দুর্নীতি দমন তো দেখিয়ে নাই, বাজার নিয়ন্ত্রণ তো দেখিয়ে নাই, মার্কেট নিয়ন্ত্রণ তো দেখিয়ে নাই, একটা সান্ত্বনার বাণীও আমরা পাই নাই যে ঠিক আছে আপনাদের দুঃখটা বুঝেছি, আমরা চেষ্টা করতেছি বাজার নিয়ন্ত্রণ করার। সান্ত্বনার বাণী না দিয়ে উল্টো কি করলেন? জাতির সঙ্গে মস্করার উপহাস করে বললেন কাঁচা মরিচকে শুকিয়ে ফ্রিজে রাখো, সময় মতো ভিজাইলে এই মরিচ সেই মরিচ হয়ে যাবে। বললেন কাঁঠাল দিয়ে আমরা এই করতে, বললেন পেঁপে আর লাউ দিয়ে আমরা বেগুনি পাকাইতে। তার মানে আজকে আপনার বাসভবনে যখন এত খাদ্যের পাওয়া যায়, সেই সময়েও আপনি জাতির সঙ্গে খাদ্য নিয়ে তামসার মস্করা করেছেন। কথা বলে ঠিক, এটাও আপনাদের পতনের আর ক্ষোভের জায়গা তৈরি করে দিয়েছে। নাম্বার 6, ব্যাংক ও শিল্প কারখানা দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের কর্মসংস্থান কমতে থাকে, বেকারত্ব বেড়ে যায় এদেশে। আপনি জেনে আশ্চর্য হবেন, 26 লক্ষ যুবক, এই মূর্খ যুবক না,
লেখাপড়া জানে না এমন যুবক নয়, শিক্ষিত মেধাবী 26 লক্ষ যুবক বর্তমান বেকার আছে। সেখানে দিন দিন কর্মসংস্থান বাড়ানোর কথা, আপনাদের দলীয়করণ, আধিপত্য বিস্তার, দুর্নীতি আর অবৈধ হস্তক্ষেপের কারণে এনটিকেসির মতো শত শত মিল কারখানা দেউলিয়া হয়ে তারা বন্ধ করতে বাধ্য করে আমার দেশের শ্রমিকদের উপর বোঝা চাপাইছে। কথা বলে ঠিক কি? এটা অন্যতম একটা চাপ, এটা অন্যতম একটা ক্ষোভের জায়গা। জাহাঙ্গীর ভাই লোক হিসেবে কিছু কিছু জায়গায় খারাপ ছিল, এই সমস্ত জায়গায় হয়তো খারাপ ছিল, কিন্তু বাহিরে অথবা রাস্তাঘাট করার বেলায় কিন্তু অনেকটাই ভালো ছিল, এটা অনেকেই স্বীকার করে। হয়তো এনটিকেসির বিষয়টা অথবা গার্মেন্টসের সাথে তার মহামেলাটা অন্যরকম ছিল, এই বিষয়গুলো অন্যরকম ছিল, কিন্তু কেন জাহাঙ্গীর ভাইয়ের বাড়িটা উপরাইতে হবে? কেন জাহাঙ্গীর ভাইয়ের তার সহচরকে পিটিয়ে ঝুলিয়ে রাখছে? আপনারা বুঝেন না এই ক্ষোভের জায়গাগুলো? এই ক্ষোভের জায়গাগুলো চিহ্নিত করার প্রয়োজন ছিল। যে শ্রমিকদের ভিতরে এই ক্ষোভ একদিনে জমা হয় নাই, একদিনে জমা হয় নাই। আজকে যাদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, এটা আমাদের অন্তরে আঘাত লাগছে, এটা আমরা কষ্ট পাচ্ছি। এই বাংলাদেশ আমরা চাই না। কিন্তু ডক্টর ইউনূস বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে সারা দেশে এইভাবে স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে, বাড়িঘর জ্বালানো হচ্ছে, এর কারণ কি? এটা কি করা যায়? এটা কবে নাগাদ বন্ধ হবে? তিনি বলেছিলেন দীর্ঘদিনের অ্যাকশনের রিয়াকশন সামান্য, এটা কিছুদিনের ভিতরেই বন্ধ হয়। আপনি যখন একটা বলকে লাথি মেরে ওই দেয়ালে ছুটবেন, যেই গতিতে বলটা ওই দেয়ালে যায়, যদি সমান গতিতে নাও আসে ফিরে, কিছু গতি কমে হলেও সে কিন্তু কি আসে। কথা বলেন না কেন? 17 বছর ফুটবলে লাথি দিয়েছেন, ওই ফুটবল 20 হাত না যাইতে পারে, 2 হাত নয় 1 হাত আসতেই আপনারা এখন উল্টো সাধু সেজে বসে গেছেন। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? আমি তো বলি বাংলাদেশের জনগণ ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে শান্ত থেকেছে। অন্যথায় যেই অ্যাকশনে ফুটবলটা গিয়েছিল, এর ডাবল অ্যাকশনে ফেরত আসার কথা ছিল। কিন্তু ধন্যবাদ জাতিকে, ধন্যবাদ ছাত্রদেরকে। তারা যদি জাতিকে এইভাবে থামিয়ে না রাখতেন, পরিণতি আরো ভয়াবহ দেখতেন। এতটুকু দেখে সাধু সাজছেন না। অনেকে কয় কি হইতেছে, এর চেয়ে তো আগেই ভালো ছিল। আগে কি ভালো ছিল এখন আমরা তুলে ধরছি, তাহলে আপনি কম্পেয়ার করেন কোনটা ভালো ছিল আর কোনটা মন্দ ছিল। 7 নম্বর, প্রশাসন ও মেধাবীদের বঞ্চিত। প্রশাসন প্রশ্নপত্র পাস আর মেধাবীদের বঞ্চিত। আপনার বুকে হাত দিয়ে বলেন, পারছেন আপনার কোন মেধাবী ছেলেকে মেডিকেল কলেজে ভর্তি করাতে? মামু, খালু, চাচা, ভাই, এমপি, মন্ত্রী, অমুক সংগঠন, তমুক সংগঠন, অমুকের নেতা, অমুকের শালী, অমুকের ভাতিজার ঘরের, নাতির ঘরের, পুতির ঘরের, এই ঘরের সেই ঘরের রাত দিয়ে সব মেডিকেল দখল। আপনার ছেলেকে ডাক্তার বানাইতে হলে 1 কোটি টাকা খরচ করতে হবে। এটা মেধাবীদেরকে বঞ্চিত করা হচ্ছে। আর বিসিএস এর প্রশ্ন পাস, সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হই, আরে ড্রাইভার রে ধরে লাভ কি? অনেক সময় আমরা বলি না যে ইন্ডিয়ান শাড়ি বাংলাদেশে আসে, ইন্ডিয়ান মালামাল বাংলাদেশে আসলে পরে বাংলাদেশের মার্কেটে খোঁজ নিয়ে ধইরা এরা অ্যারেস্ট করে। তো আমরা চিন্তা করি ইন্ডিয়ার শাড়িটা, ইন্ডিয়ার মালামাল গুলা আকাশের উপর দিয়ে উড়ে আসে নাই, পাতালের নিচ দিয়ে আসে নাই, বর্ডার অতিক্রম করে। কথা বলেন না কেন? বর্ডারে যারা দায়িত্ব পালন করে এরা কি ঘাস খায় না ঘুষ খায়? কথা বলেন ঠিক কিনা? ড্রাইভার প্রশ্ন পাশের মামলায় ফেসে যায়, ড্রাইভার পর্যন্ত প্রশ্ন আসে কিভাবে? ড্রাইভার যার গাড়ি চালায় তার খবর কি? সে যার সাথে সম্পর্ক রাখে তাদের খবর কি? যেই ফ্রেশ প্রশ্নগুলো ছাপায় তাদেরকে কেন ধরা হয় না? এই মন্ত্রণালয়ের দায়িত্ব যারা, তাদেরকে কেন ধরা হয় না? কথা বলে কি? মাঝখান থেকে ড্রাইভার পর্যন্ত আসছে কেমন? ড্রাইভার কি ওই জায়গায় যেতে পারে নাকি? কথা বুঝে না। যেখানে প্রশ্ন তৈরি করা হয় এখানে ড্রাইভারের রাখা হয়, যেখানে প্রশ্ন রেডি করা হয় ড্রাইভারকে রাখা হয়, ফ্রেশের সামনে ড্রাইভার থাকে, তাহলে ড্রাইভার পর্যন্ত আসছে কেমন? অনেকগুলো ধাপ অতিক্রম করে আসছে। সুতরাং এই ধাপের একজনকে তো ধরা হলো না। এই প্রশ্নপত্র পাস আর মেধাবীদেরকে বঞ্চিত করা, এটা পতনের আরেকটা কারণ। কথা বলেন ঠিক কিনা? 8 নম্বর, ঘুষ বাণিজ্য। এটা কি বলার দরকার লাগে?
ঘুষ বাণিজ্যের যে কি পরিণতি দেখেছে বাংলার জনগণ। ফাইল বছরকে বছর টেবিলের নিচেই থেকে যায়, স্তূপ পড়ে যায়। ঘুষ দিলে সেই 100 নম্বরের ফাইল 1 নম্বরে উঠে যায়। কথা বলে ঠিক কিনা? তারপরে 7 নম্বর, টিভি মিডিয়া। এইগুলার যে কিভাবে গলা চেপে ধরেছিল। দিগন্ত টিভিটাকে বন্ধ করা দেওয়া হয়। শাপলা চত্বরের গণহত্যার কিছু ফুটেজ বের করার কারণে সাথে সাথে দিগন্ত টিভি বন্ধ করে দিয়ে তাদের সব আলামত নস্যাৎ করে দেওয়া হয়। কিন্তু মনে রাখবেন, আলামত নস্যাৎ করা যায় না, কোনো না কোনো ভাবে সবগুলো গণহত্যার ভিডিও অডিও সব রেকর্ড আবার পাস হবে। কথা বলেন ঠিক? টিভির একটা উদাহরণ দেয়, এত কথা বলে একটা বিষয়ে কথা বললে আমার 1 ঘন্টা সময় লাগে। আমি এত কথা বলতে পারি, কিন্তু চেপে রাখা হয়েছিল, কথা বলতে দেওয়া হয় নাই। বিটিভি সমগ্র বাংলাদেশের ইলেকট্রিক আর প্রিন্টিং মিডিয়া যখন ছাত্রদের আন্দোলন সম্প্রচার করে দেখায়, তখন বাংলাদেশ টেলিভিশন বিটিভি কি দেখাচ্ছে সে সময়? বাতাবি লেবুর বাম্পার ফলন। চিন্তা করতে পারেন, আরে মিয়া, তাবেদারির তো একটা সিস্টেম আছে, নির্লজ্জতা তার একটা সীমা আছে। তুমি যদি ছাত্র আন্দোলনকে ভালো মাইন্ডে প্রচার নাও করো, সরকারের পক্ষে পজিটিভ প্রচার করো যে ছাত্ররা আন্দোলন করতেছে কোটার জন্য, সরকার সেখানে যথেষ্ট চেষ্টা করতেছে আন্তরিকভাবে তাদের দাবি পূরণ করার জন্য, এইটুকু বলো। তুমি সম্পূর্ণ বাংলাদেশের 18 কোটি মানুষ যেদিকে তাকায় আছে, যেদিকে ভাত খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সব ছেড়ে দিয়ে ওই আন্দোলনমুখী হয়ে আসছে, আর তুমি সম্পূর্ণ এটাকে পাশ কাটিয়ে বাতাবি লেবুর চাষ করো। এর দ্বারাই প্রমাণিত হয় টিভি আর সম্প্রচার গুলোকে কি পরিমাণ দলীয়করণ করা হয়েছে। কথা বলে